বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আজকে ডিজাইন অফ স্ট্রাকচারের তৃতীয় অধ্যায় বিমের রূপান্তর সেকশনের প্রমাণ করব। তার আগে আমাদের জানতে হবে যে বিমের রূপান্তরিত সেকশন কাকে বলে। ঠিক আছে, রূপান্তর সেকশন হচ্ছে যে এই একটা বিমের একটা প্রস্থচ্ছেদ। ঠিক আছে, প্রস্থচ্ছেদের এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে গভীরতা। আর আমরা জানি যে বিমের নিচের একটা টেনশন জোন, এই যে এই সাইডে নিচে অক্ষ নিউট্রাল এক্সিস থেকে নিচের অক্ষ টেনশন জোন, আর উপরে অংশ হচ্ছে চাপ কম্প্রেশন জোন। তো টেনশন জোনে আমরা জানি স্টিল ব্যবহার করা হয়, টেনশন রড টান নিতে পারে। হ্যাঁ, তো এই টেনশন জোনে আমরা এই স্টিলের পরিবর্তে যদি একটা কংক্রিটের বিবেচনা করি, যে একটা জাস্ট একটা কংক্রিটের ক্ষেত্রফল বিবেচনা করি, ঠিক আছে, কংক্রিট প্রদান করা হয়, তাহলে এই যে স্টিলের পরিবর্তে যে কংক্রিটের ক্ষেত্রফল বিবেচনা করলাম, এর জন্য এই যে রূপান্তর করলাম স্টিল থেকে কংক্রিট, এটাকে বলা হয় কংক্রিটের রূপান্তর সেকশন। অর্থাৎ এখানে যে স্টিল ছিল, স্টিলের পরিবর্তে এই যতটুকু এরিয়াটা স্টিল এরিয়া নিয়েছিল, সেই এরিয়ার পরিবর্তে আমরা এখানে এই যতগুলো স্টিল আছে তার এন গুণ সম্পর্কিত বা এন গুণ কল্পিত যে এরিয়াটা বিবেচনা করব, কংক্রিটের বিবেচনা করব, সেটাই হচ্ছে রূপান্তর সেকশন। রূপান্তর সেকশন সংখ্যাটা তোমাদের বইয়ে এভাবে দেওয়া আছে যে বিমের যে কাল্পনিক সেকশনের টেনশন জোন মানে নিচের অংশে স্টিলের পরিবর্তে এন গুণ ক্ষেত্রফল বিশিষ্ট কংক্রিট পরিবর্তন করা হয়। অর্থাৎ এখানে যে স্টিল ছিল, স্টিলের পরিবর্তে এখানে এন গুণ কল্পিত কংক্রিট যে প্রদান করা হলো, কংক্রিট প্রদান করা হলে তার সেই সেকশনকে, এই সেকশনকে বলা হয় রূপান্তরিত সেকশন। এই রূপান্তরিত সেকশনের প্রমাণ হচ্ছে px²/2 = NaS d - x। এই প্রমাণটা করতে হবে। তার জন্য তোমাকে প্রথমে চিত্র অঙ্কন করতে হবে। চিত্র কিভাবে অঙ্কন করবা? চিত্র হচ্ছে প্রথমে একটা আয়তাকার আঁকাইলাম, আঁকানোর পরে নিচে স্টিল দিলা, এগুলো হচ্ছে স্টিল। এই স্টিলের সেন্টার থেকে একটা টান দিয়ে দিবা একদম এইভাবে। হ্যাঁ, তারপরে আর টপ থেকে এই স্টিল সেন্টার গভীরতাকে বলা হয় কার্যকরী গভীরতা, যেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। আর মোট গভীরতা হচ্ছে ডি, বড় হাতের ডি, প্রস্থ হচ্ছে বি। এরপরে এখানে এই সেন্টার থেকে আমার নিচ পর্যন্ত হচ্ছে বিমের নিচের তলদেশ পর্যন্ত হচ্ছে এটা। আর হচ্ছে এই সেন্টার থেকে এখানে আমরা জাস্ট এই স্টিলের একটু মানে বড় করে একটা আয়তাকার আঁকাবো, এটাকে একটা হ্যাশ দিয়ে মানে ইয়ে করে দেবো, হ্যাশ দিয়ে দেবো। আর এখানে আমরা এখানে এই অক্ষটা এখন দিব না, তো এটা দেওয়ার পরে এটুকু বাকি থাকবে, যা থাকবে এটা আঁকাইলাম, এই যে চিহ্নটা দিয়ে দেবো, এই আয়তাকার আঁকাই দেবো উপরে। এরপরে এখান থেকে যে টার্ম চলে গেল, এটাকে দেবো হচ্ছে টেনশন অর্থাৎ টি। আর এখানে একটা প্রথমে এই লাইনটা আঁকাবো, আঁকানোর পরে এখানে একটা ছোট করে দেবো, এখানে যে অপশনটাকে জাস্ট একটা দূরত্ব, যে কোনো দূরত্ব নিব, নিয়ে অবশ্যই নিচের টেনশন জোনটা বড় হবে। তো এই জায়গায় এইটুকু নিলে অবশ্যই এখানে একটু বড়, এখন বড় নেওয়ার পরে এভাবে আমরা এটা দিয়ে যোগ দিয়ে দেবো। যোগ করলে এখানে একটা সেট করবো না, এই যে ছেদ করছে, যেখানে ছেদ করবো এই বরাবর স্কেল ধরে আমি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমরা দাগ দিয়ে দেবো। যেই রেখাকে বলা হচ্ছে নিউট্রাল এক্সিস বা নিরপেক্ষ অক্ষ। এই যে নিরপেক্ষ অক্ষ, ঠিক আছে, এই নিরপেক্ষ অক্ষ থেকে এই যে কম্প্রেশন জোনের টপ পর্যন্ত এই দূরত্বকে বলা হয়েছে এক্স। ঠিক আছে, আর হচ্ছে আর সেন্টার পর্যন্ত দূরত্ব ছিল কি ডি, তাহলে বাকি এইটুকু দৈর্ঘ্য কতটুকু, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে ডি মাইনাস এটা হচ্ছে দূরত্ব হবে ডি মাইনাস এক্স। নিউট্রাল এক্সিস থেকে এই সেন্টার পর্যন্ত দূরত্ব হচ্ছে ডি মাইনাস এক্স। ঠিক আছে, আর এই উপরে অংশটাকে বলা হয় টেনশন কম্প্রেশন জোন, আর এটা হচ্ছে টেনশন জোন। এটা হচ্ছে কি পীড়ন বিকৃতি, এটা হচ্ছে এটা হচ্ছে চিত্রটা হচ্ছে, এটা হচ্ছে স্টেজ ডায়াগ্রাম। এটা হচ্ছে বিমের সেকশন, অর্থাৎ এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, এটা হচ্ছে সেকশন, এটা সেকশন, এটা হচ্ছে রূপান্তর সেকশন, এটা ট্রান্সফর্ম সেকশন, ট্রান্সফর্মড সেকশন। আর এটা হচ্ছে স্টেজ ডায়াগ্রাম। হ্যাঁ, পীড়ন দেখাচ্ছে স্টেজ ডায়াগ্রাম, পীড়ন দেখাবে। তো এখানে হচ্ছে কম্প্রেশন চাপ পীড়ন, এখানে হচ্ছে টান পীড়ন। ঠিক আছে, চাপ পীড়ন বামে যাবে, টান পীড়ন ডানে যাবে। ঠিক আছে, এখন
এই নির্ভর কক্ষ থেকে এই অংশে চাপ প্রেরণে, তবে এই যে কংক্রিটের যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলের লোভ দিয়ে একটা কাজ করবে, সেটা হচ্ছে সি। কম্প্রেশনের লোভ দিয়ে সি কোথায় কাজ করবে? কাজ করবে হচ্ছে এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের আমরা জানি এটা হচ্ছে যদি ভূমি হয়, এই ভূমি থেকে 1/3 অর্থাৎ কি এর গভীরতা যতটুকু হবে এর 3/1 অংশে কাজ করবে। তাহলে এর গভীরতা হচ্ছে কি এক্স, তাহলে এইখান থেকে এর দূরত্ব কতটুকু হবে? x/3। তার মানে এইখান থেকে এর দূরত্ব হচ্ছে x/3। তাহলে x/3 যদি হয় তাহলে এখানে x/3, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব ছিল d, এখান থেকে দূরত্ব পর্যন্ত ছিল হচ্ছে d। তাহলে d থেকে যদি x/3 বাদ যায়, তাহলে আমার এই যে c এবং টান, এই দুইটা কম্প্রেশনের লোভ, টেনশনের লোভের মাঝখানে দূরত্ব হচ্ছে d - x/3। ঠিক আছে, যেটাকে লিভার আর্ম দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য এটা জে দিয়ে প্রকাশ করা, আর এটার মান হচ্ছে d - x/3। এই হচ্ছে চিত্র। এরপরে চিত্র অঙ্কন করার পরে তোমাকে নোটেশন দিতে হবে যে কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়। বি হচ্ছে প্রস্থ, তারপরে হচ্ছে এটা হচ্ছে কার্যকরী গভীরতা, গভীরতা, হ্যাঁ। এস হচ্ছে স্টিলের ক্ষেত্রফল, স্টিলের ক্ষেত্রফল। এন হচ্ছে মডুলার রেশিও। এন এস কি? এন এস হচ্ছে স্টিলের ক্ষেত্রফলের এন গুণ কল্পিত কংক্রিটের ক্ষেত্রফল, অর্থাৎ এখানে যে স্টিলের পরিবর্তে এন গুণ কল্পিত স্টিল ব্যবহার করেছে, এটা হচ্ছে কংক্রিটের ক্ষেত্রফল হচ্ছে এন এস। ঠিক আছে, মানে এন স্টিলের পরিবর্তে, ক্ষেত্রফলের পরিবর্তে আমরা এন গুণ কল্পিত কংক্রিটের ক্ষেত্রফল ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে এন এস। এক্স হচ্ছে কি? এক্স হচ্ছে নিরপেক্ষ থেকে বিমের টপ পর্যন্ত বহিস্থ প্রান্তের সর্বদূরবর্তী প্রান্তের পর্যন্ত দূরত্ব। ডি মাইনাস এক্স হচ্ছে কি? যে কার্যকরী গভীরতা এবং নিউট্রাল এক্সিস থেকে, নিউট্রাল এক্সিস না, চাপ এলাকা লব্ধি এবং টান এলাকা লব্ধি পরে ডি মাইনাস এক্স হচ্ছে কি? ডি মাইনাস এক্স হচ্ছে নিউট্রাল এক্সিস থেকে টান এলাকার দূরত্ব পর্যন্ত দূরত্ব। আর bx হচ্ছে চাপ এলাকার ক্ষেত্রফল, অর্থাৎ এই অংশে চাপ এলাকা আছে, নিউট্রাল এক্সিস উপরে যে অংশটা আছে চাপ এলাকা, এই চাপ এলাকার ক্ষেত্রফল হচ্ছে b, দৈর্ঘ্য b আর প্রস্থ হচ্ছে x। তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে কি? bx। এখন আমাকে দুইটা বিমের উপর দুইটা মোমেন্ট কাজ করে, একটা হচ্ছে স্ট্যাটিক্যালি মোমেন্ট অর্থাৎ স্থিতিক মোমেন্ট, আর একটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট বা বেন্ডিং মোমেন্ট হচ্ছে কি স্ট্যাটিক্যালি মোমেন্ট, আর এটা হচ্ছে কি প্রতিরোধী মোমেন্ট, যেটাকে আমরা রেস্টিং মোমেন্ট। ঠিক আছে, যেটা প্রতিরোধ করা যায় না সেটা হচ্ছে ধরো, যেটাকে প্রতিরোধ করার জন্য আমরা রড ইউজ করবো সেটা হচ্ছে প্রতিরোধী মুভমেন্ট, আর যেটাকে রডের দরকার হয় না, জাস্ট মধ্যে থাকে যায়, সেটা হচ্ছে স্ট্যাটিক্যাল মুভমেন্ট, স্থিতিক মুভমেন্ট। স্ট্যাটিক্যাল মুভমেন্টের সূত্র হচ্ছে যে ক্ষেত্রফল ইনটু নিরপেক্ষ অক্ষ, নিরপেক্ষ অক্ষ পর্যন্ত, নিরপেক্ষ পর্যন্ত দূরত্ব, নিরপেক্ষ অক্ষ পর্যন্ত, নিরপেক্ষ অক্ষ পর্যন্ত দূরত্ব, অক্ষ থেকে, নিরপেক্ষ অক্ষ থেকে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্রফল, আর হচ্ছে নিরপেক্ষ থেকে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, অর্থাৎ ক্ষেত্রফল আর দূরত্ব, এটা হচ্ছে স্ট্যাটিক্যাল মোমেন্ট। ঠিক আছে, আর বেন্ডিং মোমেন্ট হচ্ছে বলের দূরত্ব, লম্ব দূরত্ব। তো স্ট্যাটিক্যাল মোমেন্ট হচ্ছে কি দুইটা জায়গা, একটা চাপ এলাকা, একটা টান এলাকা। এই জন্য চাপ এলাকায় স্ট্যাটিক্যাল মোমেন্ট বের করতে হবে, টান এলাকায় স্ট্যাটিক্যালি মোমেন্ট বের করতে হবে। চাপ এলাকায় স্ট্যাটিক্যাল মোমেন্ট কি হবে? চাপ এলাকা অতএব চাপ এলাকা স্ট্যাটিক মোমেন্ট হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি? এই অংশটুকু হচ্ছে চাপ এলাকা, চাপ এলাকার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ bx। ক্ষেত্রফল হচ্ছে কি? b ইনটু x। এখন হচ্ছে নিরপেক্ষ অক্ষ থেকে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে এটা একটা ক্ষেত্রফল, চাপ এলাকা, এই চাপ এলাকা নিরপেক্ষ অক্ষ, এখান থেকে এটা একটা আয়তাকার, আয়তাকার ভর কেন্দ্র কোথায়? আমরা জানি যে গভীরতার অর্ধেক, তাহলে এখানে গভীরতা হচ্ছে x, x এর অর্ধেক কি হবে? x/2। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এবার একইভাবে আবার সেম ভাবে টান এলাকার ক্ষেত্রফল কি হবে? স্ট্যাটিক্যাল মোমেন্ট হবে কি? ns। টান এলাকার ক্ষেত্রফল কি? এই যে টান এলাকার ক্ষেত্রফল হচ্ছে কি? nas। এই অংশটুকুর ক্ষেত্রফল হচ্ছে nas ইনটু ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব কি? নিরপেক্ষ অক্ষ থেকে এর ভর কেন্দ্র দূরত্ব হচ্ছে কি? d - x, d - x। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা জানি যে বিমটা যদি ঠিক থাকে বা সাম্য অবস্থায় থাকে, তাহলে সাম্য অবস্থা সূত্র অনুযায়ী চাপ এলাকার স্ট্যাটিক মুভমেন্ট, টান এলাকার স্ট্যাটিক মুভমেন্ট সমান। সাম্য অবস্থা সূত্র অনুযায়ী টান এলাকার স্ট্যাটিক্যাল মুভমেন্ট আর চাপ এলাকার স্ট্যাটিক্যাল মুভমেন্ট সমান। তাহলে আমরা সূত্র অনুযায়ী পাই
সাম্য অবস্থার সূত্রানুযায়ী সূত্র অনুযায়ী কি পাবো, দুইটা সমান পাবো, অর্থাৎ বি এখানে কি হচ্ছে তাহলে bx x² bx * x/2 bx * x/2 equal to nas d - x। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে, bx²/2 equal to nas d - x। এটা হচ্ছে আমার প্রমাণ। ঠিক আছে, এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্র ইউজ করে কি পাবো, আমি x এর মান পাবো। এখানে যদি আমি এখানে b এর মান বসাই দিই, n এর মান, as এর মান, d এর মান যদি বসাই দিই তাহলে কি পাবো, x। xটা কি, x হচ্ছে বিমের টপ থেকে, অর্থাৎ আমার বিমের উপর থেকে আমার নিরপেক্ষ অক্ষটা কোথায় আছে সেই অবস্থানটা পাবো হচ্ছে আমরা x এই সূত্রের ইউজে। এরপরে অক্ষের অবস্থান পাওয়ার পরে আমরা এখন জানবো যে এখানে রেস্টিং মোমেন্টটা কত হবে। ঠিক আছে, পীড়ন কত হবে, এই বিমের উপর পীড়ন কত হবে সেই পীড়নটা আমরা নির্ণয় করবো। তাহলে আমরা চাপ এলাকার রেস্টিং মোমেন্ট কি হবে, চাপ এলাকার রেস্টিং মোমেন্ট চাপ এলাকার রেজিস্টিং বা প্রতিরোধী মোমেন্ট চাপ এলাকার রেজিস্টিং মোমেন্ট হবে কি, যেহেতু কংক্রিট বা চাপ এলাকা এমসি মোমেন্ট সমান কি জানি আমরা, মোমেন্ট সমান জানি হচ্ছে বল ইনটু লম্ব দূরত্ব। ঠিক আছে, তাহলে বল ইনটু লম্ব দূরত্ব হচ্ছে, এখানে আমার চাপ এলাকার লব্ধি কি, লব্ধি হচ্ছে সি, তাহলে সি বসবে। প্রথম হচ্ছে বল সি ইনটু দূরত্ব হচ্ছে কি, এই যে চাপ এবং টানের লব্ধি মধ্যবর্তী দূরত্ব হচ্ছে জেডি, লিভার আর্ম, এই জেডি বসবে। তাহলে বল ইনটু লব্ধ দূরত্ব হচ্ছে জে ডি। এখন এই সি এর মানটা কি হবে, জেডি। জেডি সমান কি আমরা এখানে বের করছি ডি মাইনাস x/3, এর দূরত্ব হচ্ছে কি ডি মাইনাস x/3। তাহলে এখানে পাইতেছি সি ইনটু ডি মাইনাস x/3। ঠিক আছে, এখন এই সি এর মান একটা ধ্রুবক মান আছে, সেটা কি, সি এর মান হচ্ছে হাফ এফসি জে কে। এখানে সি এর মান আছে হাফ এফসি জে কে, হাফ এফসি বিএক্স, এটা হচ্ছে সি এর মান। এই মানটা বের করা যায়, সেটা হচ্ছে কিভাবে বের করা যায় আমি জাস্ট সংক্ষেপে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার যে এই পাশের, এটা একটা ত্রিভুজাকৃতির না স্টেজ ডায়াগ্রাম, চাপ এলাকার স্টেজ ডায়াগ্রাম। এই ত্রিভুজাকৃতি যদি হয় তাহলে এর বল কি হবে, এটা কাজ করবে হচ্ছে সি। তাহলে আমার এখানে সি যদি কাজ করে তাহলে এর প্রথমে ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হচ্ছে এটা ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে এফ সি আর এটা হচ্ছে এক্স গভীরতা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বি, এটা হচ্ছে এটা হ্যাঁ প্রথম ক্ষেত্রফল নিয়ে আসতে হবে। ক্ষেত্রফল এটা হচ্ছে পীড়নের মান হচ্ছে এফ সি। ঠিক আছে, কিন্তু ক্ষেত্রফল হচ্ছে এটা হচ্ছে ক্ষেত্রফল, এখানে এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে গভীরতা, অর্থাৎ এটাকে ক্ষেত্রফল। তাহলে কি হবে, ক্ষেত্রফল হচ্ছে বিএক্স, এর ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এফ সি বিএক্স। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্রফল। এখন আমরা জানি যে পীড়ন সমান কি, পীড়ন আমরা জানি এস সমান হচ্ছে পীড়নের সূত্র কি, পীড়নের সূত্র হচ্ছে এফ সমান এফ বাই এ, অর্থাৎ বল বাই ক্ষেত্রফল। তাহলে বল সমান কি আসবে, বল সমান আসবে হচ্ছে পীড়ন আর হচ্ছে ক্ষেত্রফলের গুণফল। তাহলে পীড়নকে এখানে পীড়ন কি এতে পোস্ট করেছে, পীড়নকে এফ সি তে পোস্ট করে, তাহলে এফ সি ইনটু ক্ষেত্রফল কি পেলাম হাফ এফ সি বিএক্স, হাফ বিএক্স। তাহলে সূত্রে কি আসবে, হাফ বিএক্স ইনটু এফ সি, এই মানটাই আমরা এখানে ব্যবহার করছি। ঠিক আছে, তাহলে আমরা সি এর মান যদি বসাই দিই হাফ এফ সি বিএক্স ইনটু ডি মাইনাস x/3। ঠিক আছে, তাহলে অতএব এফ সি সমান আসতেছে কি, এফ সি সমান এর দুই ভাগ আছে, বসে গেলে গুণ হয়ে যাবে 2mc ভাগ বিএক্স ডি মাইনাস x/3। এটা কোনো প্রমাণ না, এটা হচ্ছে একটা সূত্রটা আসলে কোত্থেকে আমি সেই সূত্রটা বুঝাই দিই। ঠিক আছে, একইভাবে টান এলাকার ক্ষেত্রে কি হবে, টান এলাকার ক্ষেত্রে রেস্টিং মোমেন্ট
রেজিস্টিং মোমেন্ট যেটা হবে সেটা হচ্ছে mt ইকুয়াল টু টি ইন্টু জেডি, ঠিক আছে, টি ইন্টু ডি মাইনাস এক্স বাই থ্রি। এখন এই টি এর মানও সেম একইভাবে, টি সমান সমান হচ্ছে সূত্র হচ্ছে এনএস টি সমান হচ্ছে এস এফ এস, অর্থাৎ ক্ষেত্রফল স্টিলের ক্ষেত্রফল এবং স্টিলের পীড়নের গুণফলই হচ্ছে টি বল, টানা লাগার বল, টি এর ধ্রুবক মান। টি এর মান হচ্ছে কি এস এফ এস ইন্টু ডি মাইনাস এক্স বাই থ্রি। অতএব এফ এস ইকুয়াল টু এম টি বাই এস ডি মাইনাস এক্স বাই থ্রি। এই হচ্ছে আমার দ্বিতীয় সূত্র। অর্থাৎ স্টিলের পীড়ন বের করতে গেলে এমটি বাই এস ডি মাইনাস এক্স বাই থ্রি ব্যবহার করবো, আর এফসি এর পীড়ন বের করতে গেলে বা চাপ এলাকার পীড়ন বের করতে গেলে 2mc বাই বিএস ডি মাইনাস এক্স বাই থ্রি ব্যবহার করবো। এই সূত্র ব্যবহার করে আমরা এই পীড়ন মানে কংক্রিটের পীড়ন এবং স্টিলের পীড়ন বের করতে পারবো। ঠিক আছে, এই অধ্যায়ে আমাকে পরবর্তী পার্ট 2 তে আমি ম্যাথ দেখাইছি কিভাবে বের করে। ঠিক আছে, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এরপরে একটা জিনিস বাকি আছে তোমাদের এই অধ্যায়ে, সেটা হচ্ছে যে বিম যে 3 প্রকার, ব্যালেন্স বিম, ওভার রিইনফোর্সমেন্ট বিম এবং আন্ডার রিইনফোর্সমেন্ট বিম কাকে বলে। ঠিক আছে, ব্যালেন্স বিম, আন্ডার রিইনফোর্সমেন্ট বিম, ওভার রিইনফোর্সমেন্ট বিম হচ্ছে যে বিমের পীড়ন এবং কংক্রিটের পীড়ন স্টিলের পীড়ন সমান, কংক্রিটের পীড়ন এবং স্টিলের পীড়ন সমান, তাকে বলা হয় ব্যালেন্স বিম। তোমাদের এখানে বইয়ের লেখা আছে, দেখো এখানে যে যেসব আরসিসি বিমের চাপ এলাকার কংক্রিটের ক্ষেত্রফল, টান এলাকার কংক্রিটের ক্ষেত্রফল এমনভাবে ডিজাইন করা হয় যাতে একই সার্ভিস করে, মানে একই সাথে লোড প্রয়োগ করলে কংক্রিট এবং স্টিলে পূর্ণমাত্রা পীড়ন উৎপন্ন হয়, মানে একসাথে দুইটাই পূর্ণমাত্রা পীড়ন উৎপন্ন হয়, সেই বিমকে বলা হয় ব্যালেন্স বিম। অর্থাৎ স্টিলে এবং কংক্রিটে এবং স্টিলে দুইটাই কি হবে, একই সাথে একই ধরনের সমান পীড়ন উৎপন্ন হলে সেই বিমটাকে বলা হয় ব্যালেন্স বিম। কিন্তু একই সার্ভিস লোডে যদি কংক্রিটের তুলনায় আগে স্টিলে পীড়ন উৎপন্ন হয়, কংক্রিটের তুলনায় যদি আগে স্টিলে পূর্ণমাত্রা পীড়ন উৎপন্ন হয়, তাহলে সেই বিমকে বলা হয় আন্ডার রিইনফোর্সমেন্ট বিম। আন্ডার রিইনফোর্সমেন্ট বিমটা কিরকম হবে, কিন্তু হচ্ছে 2 নাম্বার। দেখো যে এখানে স্টিল কম ব্যবহার করা হয়েছে, এই জন্য স্টিলে এখানে আমার স্টিল কম ব্যবহার করা হয়েছে, সেজন্য এখানে আগেই এখানে পূর্ণমাত্রা পীড়ন উৎপন্ন হয়েছে, কংক্রিটে পূর্ণমাত্রা পীড়ন উৎপন্ন হয়নি। আর ব্যালেন্স বিমে দেখো দুইটাই কিন্তু সমান ছিল, ব্যালেন্স বিমে দুইটাই সমান, মানে দুইটাই সমানভাবে পীড়ন উৎপন্ন হয়েছে, এই জন্য এটা হচ্ছে ব্যালেন্স। যদি স্টিলে আগে পীড়ন উৎপন্ন হয়, অর্থাৎ স্টিল যদি নিচে থাকে মানে কম থাকে, তাহলে সেটা হচ্ছে আন্ডার, মানে আন্ডারের ভিতর, মানে স্টিলের আন্ডারের মধ্যেই আমার আছে, মানে স্টিলের মধ্যে আছে, সেই জন্য হচ্ছে কি আন্ডার রিইনফোর্সমেন্ট বিম। আচ্ছা, এখানে স্টিল কম ব্যবহার করা হয়েছে এবং স্টিলেই আগে পীড়ন উৎপন্ন হবে এবং স্টিলের পীড়ন মানে কংক্রিটের থেকে কম থাকবে। ঠিক আছে, স্টিলে পূর্ণমাত্রা পীড়ন উৎপন্ন হবে, সেই বিমটা হচ্ছে আন্ডার রিইনফোর্সমেন্ট। আর যেখানে কংক্রিটে আগে পূর্ণমাত্রা পীড়ন উৎপন্ন হবে, অর্থাৎ স্টিল বেশি ব্যবহার করা হয়েছে, কংক্রিট কম, এই জন্য কংক্রিট আগে সে ফুল নিয়ে নিছে, সেই বিমটা হচ্ছে ওভার রিইনফোর্সমেন্ট বিম। ওভার রিইনফোর্সমেন্টের বিমে আমার কি স্টিল বেশি ব্যবহার করা হয়েছে, সেই জন্য স্টিল মানে লাগেই নাই, আগেই কংক্রিটে আমার সব পূর্ণমাত্রা পীড়ন উৎপন্ন হয়ে গেছে, এই জন্য এটা হচ্ছে ওভার রিইনফোর্সমেন্ট বিম। ওভার রিইনফোর্সমেন্ট বিমে আমার অবশ্যই মোমেন্ট, টেনশন জোনের মোমেন্টটা অবশ্যই কংক্রিটের থেকে বেশি হবে। যদি এমটি বা টেনশন জোনের মোমেন্ট যদি কংক্রিটের জন্য মোমেন্ট থেকে বেশি হয়, তাহলে বুঝতে হবে যে এটা ওভার রিইনফোর্সমেন্ট, অর্থাৎ এখানে বেশি স্টিল ব্যবহার করা হয়েছে। কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে সাধারণত আন্ডার রিইনফোর্সমেন্টটা বেশি ব্যবহার করা হয়। কেন? কারণ আগে যদি আমাদের স্টিলে যদি পূর্ণমাত্রা পীড়ন উৎপন্ন হয়, তাহলে সেটা ফেল করবে কীভাবে, আস্তে আস্তে ফেল করবে, অর্থাৎ প্রথমে যে ঝুলে পড়বে, রড বের হয়ে যাবে, তাহলে আমরা সেটা কি করতে পারি, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারি, সেটাকে আমরা প্রয়োজন ট্রিটমেন্ট করে আমরা বিমটাকে ঠিক করতে পারি। কিন্তু যদি আগেই কংক্রিটে পীড়ন উৎপন্ন হয়, কংক্রিটটা ভেঙে যাবে, বিমটা ভেঙে যাবে, যখন ফেল হয়ে গেলে আমরা ঠিক করতে পারবো না, এই জন্য বাংলাদেশে আন্ডার রিইনফোর্সড বিমটাই ব্যবহার করা হয়।
এরপরে তোমাদের আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ইউএসডি এবং ডাব্লিউএসডির পার্থক্য দেওয়া আছে এই অধ্যায়ে। সেটা তোমাদের ইউএসডি ডাব্লিউএসডি পার্থক্যগুলো আমি জাস্ট সংক্ষেপে 4-5টা সাথে বলবো। সেটা ইউএসডি হচ্ছে কি, ইউএসডি পদ্ধতি বাংলাদেশে বা যে কোনো পদ্ধতিতে কোড পদ্ধতিতে দুইটা পদ্ধতিতে ডিজাইন করা হয়, সেটা হচ্ছে ইউএসডি ডাব্লিউএসডি। ইউএসডি হচ্ছে আলটিমেট স্ট্রেংথ ডিজাইন, আলটিমেট স্ট্রেংথ ডিজাইন অর্থাৎ সর্বোচ্চ শক্তি বিবেচনা করে যে ডিজাইন করা হয় সেটা হচ্ছে ইউএসডি পদ্ধতি। আর ওয়ার্কিং স্টেজ ডিজাইন, ওয়ার্কিং স্টেজ ডিজাইন হচ্ছে কি যে কার্যকরী অনুমোদন পীড়ন, এটা হচ্ছে সর্বোচ্চ শক্তি আর হচ্ছে অনুমোদন পীড়ন, এই দুইটা বিবেচনা করে যে এই যে অনুমোদন পীড়ন বিবেচনা করে যে ডিজাইন করা সেটা হচ্ছে ডাব্লিউএস পদ্ধতি। কার অনুমোদন পীড়ন, এটা অবশ্যই কংক্রিট এবং স্টিল। আমাদের আরসিসি সকল ধরনের বিবেচনা দুইটা থাকে, এটা স্টিল থাকে আর হচ্ছে কংক্রিট থাকে। কংক্রিট ও স্টিলে অনুমোদন পীড়ন বিবেচনা করে যে ডিজাইন করা সেটা হচ্ছে ওয়ার্কিং স্টেজ ডিজাইন। আর কংক্রিট স্টিলে সর্বোচ্চ শক্তি বিবেচনা করে যে ডিজাইন করা সেটা হচ্ছে ওয়ার্কিং আলটিমেট স্টেজ ডিজাইন। আর ইউএসডি পদ্ধতি প্রথমে একটা সংখ্যা দিলা, একটা পার্থক্য হবে, তারপরে দিবা কি এর পূর্ণ নাম দিবা, দুইটা পার্থক্য হইলো। তারপরে বলবা সেটা হচ্ছে কি যে এটা একটা আধুনিক পদ্ধতি। ইউএসডি পদ্ধতি আধুনিক পদ্ধতি, এটা পুরাতন পদ্ধতি, এটা সাশ্রয়ী ডিজাইন পদ্ধতি, মানে এটা করলে রডের পরিমাণটা কম লাগে, মানে সাশ্রয়ী হয়, দ্রুত সময় করা যায়। এটা একটা পুরাতন পদ্ধতি যেহেতু সেহেতু সময় বেশি লাগে। তারপরে এটা ইউএসডি পদ্ধতি যেহেতু আধুনিক পদ্ধতি, সাধারণত উন্নত বৃষ্টি এবং বড় বড় কাঠামো নির্মাণে ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে অনুন্নত দেশে ছোট ছোট কাঠামো নির্মাণ ব্যবহার করা হয়। আর ইউএসডি ক্ষেত্রে আমার বিভিন্ন ধরনের লোড আছে, ঠিক আছে, আমাদের পরিবেশের উপর থেকে, মানে আমাদের যে বিমের উপরে বা বিল্ডিং এর উপরে আমাদের লোড আছে 3 প্রকারের লোড। যেটা কি কি, এটা হচ্ছে কি ডেড লোড, লাইভ লোড, এনভায়রনমেন্ট লোড। এনভায়রনমেন্টের মধ্যে আছে তোমার উইন্ড লোড, তুষার মানে বৃষ্টিপাতের লোড, তারপরে বাতাসের ভূমিকম্পের লোড, হ্যাঁ, এই সকল কিছু মিলে হচ্ছে পরিবেশ থেকে যেগুলো সেগুলো হচ্ছে উইন্ড লোড। আর ডেড লোড হচ্ছে কাঠামোর যে নিজস্ব ওজন, একটা বিল্ডিং আমি করে ফেললাম, বিল্ডিং করার ফলে এখনো কিচ্ছু তুলি নাই বা কোনো মানুষ থাকে না, করার ফলে এরপরে যে বিল্ডিংয়ে দাঁড়ায় থাকে তার যে ওজনটা সেটা হচ্ছে ডেড লোড। লাইভ লোড হচ্ছে এই বিল্ডিংয়ে থাকার কারণে বা থাকার জন্য মানুষ বা অন্যান্য যন্ত্রপাতি আসবাবপত্র যে তুলবার ফলে যে ওয়েটটা বাড়বে, এগুলো হচ্ছে লাইভ লোড। লাইভ লোড মানে সেখানে কি সরানো যায়, স্থানান্তর করা যায়, কিন্তু ডেড লোড স্থানান্তর করা যায় না। এই যে লোডগুলো বিবেচনা করা হয়, এই লোডগুলোর সাথে অবশ্যই একটা লোড ফ্যাক্টর বিবেচনা করা হয়। লোড ফ্যাক্টর একটা ধ্রুবক মান দিয়ে গুণ করতে হয়, কিন্তু এই জন্য এই ইউএসডি পদ্ধতিতে ডাব্লিউএসডি পদ্ধতিতে গুণ করতে হয় না, ঠিক আছে। তারপরে এখানে স্ট্রেন বিবেচনা করে ডিজাইন করা হয়, এখানে আমার অনুমোদন পীড়ন বিবেচনা করে ডিজাইন করা হয়। এই মোটামুটি 6-7টা যদি তুমি দিতে পারো, ঠিক আছে, তাহলে তোমার পার্থক্য হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।